রোহিঙ্গা সংকটের নানা দিক নিয়ে আলোচনা কম হয়নি, তবে এত আলোচনায় তেমন কোনো ফলাফল আমরা দেখিনি। মাঝে দুই একবার আশার সঞ্চার হলেও সেভাবে আলোর মুখ দেখেনি কোনো পরিকল্পনা। আজ আমাদের আলাপে এই প্রসঙ্গে সাথে আছেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান এবং নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরী। স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। মাহফুজুর রহমান আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছেন, আমরা চেষ্টা করছি তার সাথে যুক্ত হবার। নাঈম আশফাক চৌধুরী, আপনার সাথে শুরু করতে চাই আলোচনা। ক্যাম্পের সাধারণ বাসিন্দারা বলছেন, যেটা আমরা প্রতিবেদনে শুনছিলাম, যে মাদক এবং আধিপত্য ধরে রাখার লড়াইয়ে মরিয়া হয়ে আছে সন্ত্রাসী গ্রুপগুলো। এর মানে এটা তো স্পষ্ট যে মাদক, অস্ত্র এসব দেদারসে ব্যবহার হচ্ছে। এতে দেশের সার্বিক নিরাপত্তায় ঝুঁকি কতটা দেখছেন? জি, অনেক ধন্যবাদ। আপনাদের যে রিপোর্টটা শুনলাম এটা শতভাগ সত্য, এবং যে প্রেডিকশন যেটা দিয়েছেন এই রিপোর্টের মধ্যে সেটাও সত্য। আমরা যেটা জানি এবং বহুদিন ধরে একই কথা বলে এসেছি যে মিয়ানমার রাষ্ট্রটাই হলো মোজাইক অফ ক্রাইসিস, অর্থাৎ তাদের ভেতরে এত বেশি সমস্যা, যেই সমস্যা তাদের স্বাধীনতার পূর্ব থেকে শুরু হয়েছে, এখনো চলছে। আমাদেরকে যেটা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে ইদানিং বা বেশ কিছুদিন বা বেশ কয়েক বছর ধরে, সেটা হলো মাদক। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের পার্শ্ববর্তী যে রাখাইন রাজ্য, এই রাখাইন রাজ্যে এখন আরাকান আর্মি তাদের নিয়ন্ত্রণ করছে অলমোস্ট পুরোটা রাজ্যে। এই রাখাইনে যারা আরাকান আর্মি যারা আছে, তাদের আয়ের একমাত্র উৎসই হলো মাদক। কারণ তাদের মধ্যে চাষাবাদ নাই, কৃষিখাত থেকে কোনো জিনিস আনতে পারছে না, এক্সপোর্ট ইম্পোর্ট নাই। অন দ্য আদার হ্যান্ড তাদের উত্তরে আছে সিএনএফ, চীন ন্যাশনাল ফ্রন্ট, যাদের সাথে তাদের সম্পর্ক খারাপ। পূর্ব এবং দক্ষিণ পূর্বে আছে তাতমাদাও, যাদের সাথে তাদের যুদ্ধ, এবং পশ্চিমে আছে বঙ্গোপসাগর। সুতরাং তাদের জন্য একমাত্র উপায় হলো যদি মাদকের মাধ্যমে যে অর্থ তারা উপার্জন করতে পারে, সেটাই তাদের একমাত্র লক্ষ্য অথবা একমাত্র উৎস বলে বিবেচিত হয়। এবং এই যে বিষয়টা বহুদিন ধরে সবাই একই কথা বলছে। আবার এই কথাও বলেছে যে আফগানিস্তান পৃথিবীর সবচেয়ে বেশি ওপিয়াম চাষ হতো, সেইটার পুরোপুরি শতভাগ চলে এসছে মিয়ানমার। এবং এই যে মাদক, যেটা ওপিয়াম বলেন, আইস বলেন, ইয়াবা বলেন, এই সব কিছু এখানে তৈরি হচ্ছে, উৎপাদন হচ্ছে, এবং একমাত্র বাংলাদেশের ভেতর দিয়েই কিন্তু বাংলাদেশে এবং অন্যান্য অঞ্চলে তারা পাঠাচ্ছে। সি রুটে পাঠাচ্ছে বিভিন্ন সাউথ ইস্ট এশিয়াতে, আর বাংলাদেশ হয়ে বিভিন্ন জায়গাতে যাচ্ছে। কিছুদিন আগে যে ঢাকা এবং অন্যান্য জায়গাতে যে সকল অস্ত্রযুদ্ধ আমরা দেখেছি, সেই অস্ত্রযুদ্ধের একটা অংশও কিন্তু মাদক ব্যবসা। এখন যেভাবে মাদক ঢুকছে এবং ক্যারিয়ার হিসাবে রোহিঙ্গাদেরকে ব্যবহার করা হচ্ছে, এই কারণেই কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে যে আধিপত্য বিস্তার এবং মাদকের কারণেই যে অস্ত্রের ঝনঝনানি অথবা একজন হত্যাকাণ্ড যেগুলো হচ্ছে। ইভেন গত কালকেও যেটা শুনলাম, হাসান নামে একজনকে নোয়াপাড়াতে হত্যা করা হয়েছে, আরেকটা গ্রুপ হত্যা করেছে। সো মাদক বর্ডার যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে এই ধরনের কর্মকাণ্ড আরও চলতে থাকবে। বিসাইডস দিস, ক্যাম্পের নিরাপত্তা, ক্যাম্পের নিয়ন্ত্রণ যেটা, এইটার মধ্যে অনেক শিথিলতা আছে বলে আমি মনে করছি। এই জায়গাগুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। মাহফুজুর রহমান আশা করছি আমাদের সাথে যুক্ত হয়েছেন, একটু তার কাছ থেকেও ঘুরে আসতে চাই। মাহফুজুর রহমান, প্রকাশ্যেই সংঘাতে জড়াচ্ছে রোহিঙ্গারা, এবং এমন নয় যে এবারই প্রথম। উদ্বেগ জানানো ছাড়া তেমন কোনো শক্ত পদক্ষেপ কি নিচ্ছে সরকার? মাহফুজুর রহমান, কি আমাকে শুনতে পাচ্ছেন?
আপনি আবার একটু বলেন, আপনাকে শুনতে পাচ্ছি মনে জি, হয়। আমি যেটি বলছিলাম যে আমাদের একটা রিপোর্ট বলছে যে প্রকাশ্যেই রোহিঙ্গারা সংঘাতে জড়াচ্ছে এবং এটি এবারই প্রথম নয়, এরকম সংঘাত তাদের ভেতরে আরো হয়েছে। তো উদ্বেগ জানানো ছাড়া তেমন কোনো শক্ত পদক্ষেপ কি সরকারের পক্ষ থেকে দেখছেন? আপনার পর্যবেক্ষণ কি বলে? না, ইমিডিয়েটলি আপনি হয়তো একটা রিয়াকশন শো করতে পারেন, কিন্তু কথা হলো সেটা চূড়ান্তভাবে সমাধান করতে গেলে এটাকে দীর্ঘমেয়াদী ভাবে চিন্তা করতে হবে, এবং সেইখানে হয়ে গেছে সবগুলো পক্ষকে নিয়েই আপনার এখন আলাপ আলোচনা করে দীর্ঘমেয়াদী একটা সমাধানের দিকে এগোতে হবে। নাঈম আশফাক চৌধুরী, চলে আসি আপনার কাছে। প্রত্যাবাসনের বিষয়ে কথা হচ্ছিল। আসলে তো প্রত্যাবাসনের ক্ষেত্রে মূল কারণ যেটা দেখানো হয়, এবং আপনিও আপনার বর্ণনাতেও আসলে উঠে আসছিল যে ওদের দেশে ওদের নিরাপত্তা তো নিশ্চিত না, কিন্তু এতে করে আমাদের নিরাপত্তা এই যে কম্প্রোমাইজ হচ্ছে বছরের পর বছর, এর সমাধান তাহলে কি দেখেন? সমাধান আসলে এক বাক্যে শেষ করা যাবে না, যেহেতু এর সাথে সম্পৃক্ত অনেকগুলো স্টেক হোল্ডার্স আছে। সো সকল স্টেক হোল্ডার্স যদি একটা উইন উইন সিচুয়েশনে যদি না যান, তাহলে কিন্তু এর সমাধান হবে না। যদি আমি মিয়ানমারের যে দুটো বা তিনটে স্টেক হোল্ডারের কথা বলি, এক হলো তাতমাদাও, দুই আরাকান আর্মি, তিন এনইউজি গভর্নমেন্ট। সো আপনি যদি মিয়ানমারের যে তিনটা স্টেক হোল্ডার্স আছে, এই তিনটা স্টেক হোল্ডার্সের যে কারো যদি উইন উইন একটা সিচুয়েশনে যদি না আনতে পারেন, যে প্রস্তাবনা তাদের তিনজনের পক্ষেই একটা মনোপুত যদি না হয়, তাহলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট দেয়ার কনসেন্ট। সো আপনি তাতমাদাও যদি আমি প্রশ্ন করি, তাতমাদাও কি রোহিঙ্গাদের পক্ষে কাজ করে? উত্তর না। আরাকান আর্মি কি রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়ার জন্য প্রস্তুত? উত্তর না। এনইউজি গভর্নমেন্ট কি তাদের পক্ষে কথা বলবে? এরকম কি পরিস্থিতি তৈরি হয়েছে? উত্তর কিন্তু না। কেন? তার একটা উদাহরণও আমরা দেখেছি। অং সান সুচিও কিন্তু তাতমাদাওয়ের সাথে যে ডিফেন্ড করেছে আইসিজেতে। সো আমরা কোনোভাবেই যে তিনটা স্টেক হোল্ডার্স আছে মিয়ানমারের ভিতরে, তাদের কারোরই রোহিঙ্গাদের সপক্ষে থাকার কোনো যুক্তি অথবা কোনো ঐতিহাসিক কোনো বিষয় আমরা দেখতে পাইনি। আমি যদি এক্সটার্নাল স্টেক হোল্ডারের কথা বলি, চীন কি রোহিঙ্গাদেরকে মিয়ানমারে পাঠিয়ে তাদের কি কোনো উপকার হবে? প্রশ্নবোধক চিহ্ন। যদি আমেরিকার কথা বলি, যদি রোহিঙ্গারা মিয়ানমারে যদি চলে যায়, তাহলে কি আমেরিকা অথবা আমি ইন্ডিয়ার কথা বললেও তাদের কি কোনো উপকার আসবে? কোয়েশ্চেন মার্ক। একমাত্র সমস্যা হলো বাংলাদেশে যদি রোহিঙ্গারা থাকে, তাহলেই আমাদের সমস্যা। আর একমাত্র আমরাই রেহাই পাবো যদি তারা ওই দিকে চলে যায়। তাহলে প্রশ্ন হলো যে এমন কোনো প্রস্তাবনা এখন পর্যন্ত কেউ আনতে পারেনি যে প্রস্তাবনার মাধ্যমে মিয়ানমারের ভেতরে যে তিনটা স্টেক হোল্ডার্স, তারাও রাজি হবে, এক্সটার্নাল যে সকল স্টেক হোল্ডার্স আছেন তারাও এই সাথে সম্মতি দিবে, এরকম কোনো প্রস্তাবনা এখন পর্যন্ত আসেনি। এবং রোহিঙ্গারা স্বনির্ভর এখনো হয়নি। ইভেন তারা তাদের যে সমস্যা, সেই সমস্যাটা আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করার মতো সেই রকম মুখপাত্র আমরা দেখিনি, এবং তাদের কোনো পদক্ষেপও আমরা দেখিনি। ইভেন রোহিঙ্গাদেরকে যে ইকুইপ করাবেন, তাদেরকে যে ক্যাপাসিটি বিল্ডিং করবেন, সেই ক্যাপাসিটি বিল্ডিং করারও কোনো পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখিনি। তাহলে আমাদের আশা কি নিয়ে আমরা আশা করতে পারি যে তারা যে প্রত্যাবর্তন করবে, সেই রকম কোনো ইঙ্গিত আমি দেখছি না। একটা হতে পারে সবচেয়ে বড় এক্সটার্নাল যে স্টেক হোল্ডার্স অর্থাৎ চীন যে আছে, চীনকে যদি আমি হয়তোবা ব্যক্তিগতভাবে এই কথাটা বলছি, যে চীনের যে সিম্যাক যেটা আছে, চীন মিয়ানমার ইকোনমিক করিডোর, যেটা তাদের ইউনান প্রদেশ থেকে শুরু করে এসে কায়েকপাওতে এসে মিশেছে, তাকে যদি বলা যায় যে তোমার সিম্যাক উইল বি এক্সটেন্ডেড আপ টু মাতারবাড়ি, এবং মাতারবাড়ি থেকে শুরু করে সিম্যাকে তুমি যেতে পারবে, প্রোভাইডেড ইউ কনস্ট্রাক্ট দিস সিম্যাক অথবা এক্সটেন্ডেড সিম্যাক বাই রোহিঙ্গা, তাদেরকে নিয়ে যদি তুমি যাও
এবং সেই সাথে কোফি আনানের যে ছিল রেকমেন্ডেশন যেটা ছিল, সেই রেকমেন্ডেশন অনুযায়ী যদি রাখাইন প্রদেশে অর্থনৈতিক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা যায়, তাহলে হয়তোবা চীন রাজি হতে পারে যে তার যে লক্ষ্য আছে। বেশ কিছু বাধা বিপত্তির জায়গা এখনো রয়ে গেছে, অর্থাৎ আমরা হতাশাব্যঞ্জক পরিস্থিতি মূলত বেশি দেখছি। আসছি আবারও আপনার কাছে মাহফুজুর রহমান, প্রত্যাবাসন না আত্মীকরণ আজকে আমাদের যেটি আলোচনার মূল অ্যাঙ্গেল, কোন পথে তাহলে রোহিঙ্গা সংকট আপনি কি দেখেন? এবং আমি একটু যুক্ত করতে চাই যে আদৌ আত্মীকরণকে আমরা এফোর্ড করতে পারি কিনা? না, আমাদের কোনো চয়েস নাই, আমরা অবশ্যই আত্মীকরণ গ্রহণ করতে পারি না, এফোর্ডও করতে পারবো না। সুতরাং আমাদেরকে প্রত্যাবাসনের চিন্তাই করতে হবে, এবং প্রত্যাবাসনটা যদিও খুবই জটিল, কিন্তু আমাদেরকে সচেষ্ট হতে হবে, এবং অ্যাজ এ নেশন সরকারের সঙ্গে এখানে জনগণকেও যোগ দিতে হবে। একটা রাজনৈতিক আপনার মতৈক্য প্রয়োজন, এবং আমাদেরকে অবশ্যই প্রত্যাবাসনের জন্য মিয়ানমার সরকারের সঙ্গে, এবং এই যে যেমন অন্যান্য আলোচক যেমন বললেন যে এখানে চীন এবং অন্যান্য যারা এখানে অন্তর্ভুক্ত আছে ইনক্লুডিং UNHCR, তাদেরকে অন্তর্ভুক্ত করে যেভাবেই হোক এটা দ্রুত সমাধানের জন্য সচেষ্ট হতে হবে। না, কিন্তু কারোরই তো তেমন কোনো স্বার্থ নেই, যেমনটি নাঈম আশফাক চৌধুরী বলছিলেন যে আমেরিকার এখানে কোনো স্বার্থ নেই, রোহিঙ্গা কোথায় থাকলো তাদের কিছু যায় আসে না, চীনের তেমন কোনো স্বার্থ নেই, ভারতের তেমন কোনো স্বার্থ নেই। তো যে শক্তিশালী রাষ্ট্রগুলো তাদের যেহেতু তেমন কোনো মাথা ব্যথা নেই, তাহলে আমরা আসলে কূটনৈতিক আলোচনা করে কতদূর এগোতে পারবো, বা আমাদের তাহলে চ্যানেলটা কি হবে? না, মাথা ব্যথা নেই কথাটা মনে হয় ঠিক না, বরঞ্চ উল্টোটা, যে প্রত্যেকেই চায় যে এই রোহিঙ্গা জনগোষ্ঠী তারা বাংলাদেশে থাকুক, সেখানেই তাদের স্বার্থ নিহিত। তো সেইখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এবং বের হয়ে আসতে গেলে ওই যে যেটা বললাম যে আপনাকে একটা সক্রিয় এবং কূটনীতি করতে হবে, এবং এটার জন্য সচেষ্ট হতে হবে, সমগ্র শক্তি আপনার যেটুকু আছে সেটা তার পেছনে নিয়োগ করতে হবে। আদারওয়াইজ আপনি অন্যদের গুটিতে পরিণত হবেন, এবং অন্যরা সবাই আপনাকে ব্যবহার করবে। এমনটি আমরা আসলে দেখছি বিগত এতগুলো বছর ধরে দেখা যাচ্ছে। নাঈম আশফাক চৌধুরী, শেষ প্রশ্নটি নিয়ে আপনার কাছে আসতে চাই। 17 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত অসংখ্য মামলার খবর আমরা পাই, যেগুলোর আসলে ভবিষ্যৎ কি সেভাবে বলতে পারি না, এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নাকি 8 থেকে 10টা গ্রুপ সক্রিয় সন্ত্রাসী কার্যক্রম চলে আসছে। তাহলে প্রত্যাবাসন যেহেতু একটা বিশাল লং প্রসেস, যে আপনাদের দুজনের মোটামুটি যেটা বক্তব্য, তাহলে এখনকার বাংলাদেশিদের নিরাপত্তা কিংবা এই অঞ্চলের নিরাপত্তার জন্য তো এই 7-8টা গ্রুপ সক্রিয় থাকা নিশ্চয়ই হুমকি। কি পরামর্শ করবেন তাহলে এই মুহূর্তে কোনো ধরনের সমাধানের জন্য? এইটা যে হবে এই প্রেডিকশনটা সবাই বলেছে, যারা নিরাপত্তার সাথে সামান্যভাবে সম্পৃক্ত সবাই এই কথাটা বলেছে। মনে রাখতে হবে যে এইখানে 1.2 মিলিয়ন যে পপুলেশন আছে, এরা কিন্তু একটা ডিস্ট্রেস ট্রমাটাইজড একটা পপুলেশন, যারা তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানে না, যারা তাদের পরবর্তী প্রজন্ম কোথায় থাকবে সেটা জানে না, এরকম একটা হতাশাগ্রস্ত একটা জনগোষ্ঠী, যাদেরকে আপনি জোর করে একটা জায়গার ভেতরে রেখে দিয়েছেন, তাদের কোনো কর্মক্ষম মানে তাদের যে কাজ করার কোনো স্কোপ সেখানে নাই, হাত পাতা ছাড়া অন্য কোনো ব্যবস্থা নাই, সেই রকম একটা জনগোষ্ঠীর থেকে নিরাপত্তার এরকম হুমকি আসবে, এটাই স্বাভাবিক। এইটা একটা পানি যেরকম একটা যদি ইয়েতে রাখেন, একটা বাটিতে রাখেন, পাত্রে রাখেন, সেই পাত্রে যখনই সে সুযোগ পাবে সে কিন্তু অন্যদিকে যাবে। সো এই হতাশাগ্রস্ত যে জনগোষ্ঠী, তারা যেটা চেষ্টা করছে যে তাদের ভবিষ্যৎ গড়ার, এবং ওয়ান অফ দ্য ওয়ে যেটা আরাকান আর্মিও চায় যে তাদের অর্থের উৎস যেন কোনোভাবেই বন্ধ না হয়। তো তারা তাদের যে মাদক যেটা আছে সেই মাদককে তারা বাইরে রপ্তানি করতে যেরকম চাচ্ছে, এবং রোহিঙ্গারা হলো সবচেয়ে ইজি তাদের একটা মানে উৎস, যাদের মাধ্যমে এই মাদকটা বাংলাদেশ হয়ে বিভিন্ন জায়গাতে চলে যেতে পারে। অর্থাৎ নিরাপত্তা
অর্থাৎ অবস্থা তো কখনোই আমাদের ফেভারে ছিল না। আর যে আলোচনাগুলো হচ্ছে তাতে করে এই দীর্ঘ প্রক্রিয়া হলেও প্রত্যাবাসনই একমাত্র সমাধান, মানে সাস্টেনেবল আমরা যদি কোনো সলিউশনের কথা বলি, সেক্ষেত্রে নিশ্চয়ই এই চেষ্টা আসলে সরকারকে করে যেতে হবে, রাষ্ট্রের করে যেতে হবে। অনেক ধন্যবাদ। আমাদের আসলে সময় ফুরিয়ে গেছে, আমরা নিশ্চয়ই সামনে কোনোদিন এ নিয়ে নিশ্চয়ই আলোচনা করবো। অনেক ধন্যবাদ দুজনকে আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। একাত্তরের সাথেই থাকুন।